যে বৃষ্টি পড়ছে মনে হয় বন্যা হয়ে যাবে। কেন গো, এমন কথা বলছো কেন? আমাদের গ্রামের পাশেই বাঁধ, যদি বৃষ্টির পানি আরও বাড়ে তাহলে কর্তৃপক্ষ বাঁধ খুলে দিতে বাধ্য হবে। সে কি, এখন তবে উপায়? আচ্ছা, তুমি ভেবো না, আমি একটা বিকল্প ব্যবস্থা করে রাখবো। আশা করছি রাতের মধ্যে বৃষ্টি কমে যাবে। আচ্ছা, আমি কিছু শুকনা খাবার আগে থেকে সংগ্রহ করে রাখি। হ্যাঁ, সেই ভালো। শুকনো খাবারের পাশাপাশি একটা পলিথিনে প্রয়োজনীয় কাপড় চোপড় এবং জিনিসপত্র গুছিয়ে রেখো। ঠিক আছে। চলো ভিতরে চলে যাই, বৃষ্টির বেগ বাড়ছে। চলো। নীলা, আর অপেক্ষা করা যাবে না, এইবার কাজে লেগে পড়তে হবে। আমি সব গুছিয়ে রেখেছি, তুমি এখন একটা উদ্ধার কর্মীর ব্যবস্থা করো। আমরা আপাতত অন্য কোনো নিরাপদ জায়গায় চলে যাই। ঠিক আছে, তুমি তাহলে সব কিছু হাতে হাতে গুছিয়ে নাও, আমি একটা ইঞ্জিন চালিত গাড়ির ব্যবস্থা করি। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো। কে গো, কি হয়েছে? তুমি একাই ফিরে এলে যে? আশেপাশে তো একটাও গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। বন্যা পরিস্থিতি শোনার পরে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন কি করব? এমন হলে তো আমরা এখানেই ডুবে মরব। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এখনও যেহেতু পানি হাঁটু পর্যন্ত আছে, এর মধ্যেই আমি একটু ব্যবস্থা করছি। তুমি আমার সাথে এসো, একটা ধারালো কাস্তেও নিয়ে এসো। ওটা দিয়ে কি করবে? এসোই না। এগুলো দিয়ে কি হবে? আমি এখন একটা ভেলা বানাবো, আর তার উপরে ভাসমান কলা গাছের বাড়ি বানাবো। বাতাসে তো বাড়ি ভেঙে যাবে। ভেলা দিয়ে না হয় অনেকটা পথ আমরা ভেসে যেতে পারবো। একটু সাহায্য করো, তুমি তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে কিছু শক্ত রশি নিয়ে এসো। ঠিক আছে, দাঁড়াও। নীলা, তুমি এখন ভেলার উপরে চড়ে বসো, আমি তোমার উপর দিয়ে একটা কলা গাছের বাড়ি বানিয়ে ফেলি। ভেতর থেকে যা যা গাঁথনি দিতে হবে সব তুমি দেবে। ঠিক আছে। হয়ে গেছে, এবার তুমি ভেতরে চলে এসো। আর আসার আগে আরো একবার বাড়ির উপরে গিয়ে খাটের উপরে রাখা পলিথিনের জিনিসগুলো নিয়ে এসো। এগুলোই এখন শেষ সম্বল। ঠিক আছে, তুমি শক্ত করে বাড়িটা ধরে বসে থাকো।
সব এনেছো? হ্যাঁ, সব এনেছি, কিচ্ছু বাদ নেই। এখন আমরা আস্তে আস্তে ভাসমান বাড়ি নিয়ে ভাসতে থাকবো। পানি তো রীতিমতো বেড়েই চলেছে, আমাদের বাড়িটা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? মন খারাপ করো না, সবই বিধাতার ইচ্ছা। চলো আমরা গন্তব্য শুরু করি। কোন চিত্র আমি আজ পর্যন্ত দেখিনি। এবারের বৃষ্টি গত কয়েক দশকের বৃষ্টির চেয়েও অনেক বেশি পরিমাণে হয়েছে, তাই বাঁধ দিয়ে রাখা নদীর পানির উচ্চতা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। পরবর্তী অঞ্চলের লোকজন তাদের নিজেদের অঞ্চল রক্ষা করতে গিয়ে এদিকের বাঁধ খুলে দিয়েছে। এখন ভোগান্তি আমাদেরই তো পোহাতে হবে। কি থেকে যে কি হয়ে গেল, বিধাতা সবাইকে রক্ষা করুক। আচ্ছা, আমরা যাব কোথায়? আপাতত এই বন্যার পানিতে ভাসতে ভাসতে যেখানে গিয়ে একটু শুকনো জায়গা পাওয়া যায় এবং মোটামুটি থাকার মতো ব্যবস্থা করা যায় সেখানেই থামবো। পানির স্রোত বাড়ছে, ঘরটা কেমন দুলছে। তুমি শক্ত করে ভিতরে বসো, খেয়াল রেখো যেন ঘরের কোনো দড়ি হালকা হয়ে ছিঁড়ে যেতে না যায়। ঠিক আছে, তুমি সাবধানে বৈঠা বাও। নীলা, অবস্থা খুব একটা ভালো না। আমাদের তাড়াতাড়ি একটা শক্ত একটা গাছের কাছে বেলাটা ভিড়াতে হবে। আশেপাশে পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হে বিধাতা, তুমি আমাদের রক্ষা করো। নীলা, তুমি ভেতরে থাকা সব থেকে মোটা দড়িটা তৈরি করে রাখো। সামনে একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছি, এটার সাথে যে করেই হোক আমাদের বেলাটা শক্ত করে বাঁধতেই হবে। ঠিক আছে। বাপ রে বাপ, কি স্রোতের টান! আর একটু হলে তো আমরা ভেসেই যাচ্ছিলাম। তুমি এবার ভেতরে যাবে, চলো। অনেকক্ষণ ধরে একটানা বৈঠা বয়ে গেছো, আর এখন এই পরিস্থিতি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাদের এখানেই থাকা ভালো হবে। ঠিকই বলেছ, এবার যদি ভেলা দড়ি থেকে ছুটে যায় তাহলে আমরা স্রোতের সাথে কোথায় ভেসে যাব সেটা ঠিক নেই। আপাতত অল্প অল্প করেই আমাদের খেতে হবে, যতটুকু না হলেই নয়। চলো, একটা শুকনো জায়গা পেলে একেবারে ত্রাণের জন্য যেতে হবে, ততক্ষণ এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি তো কাল থেকেই তেমন কিছু খাওনি, এখন অন্তত একটু পেট ভরে খাও। বাড়ি থেকে সব শুকনো খাবার নিয়ে এসেছি, পর্যাপ্ত পরিমাণে দুজনের জন্যই রয়েছে। তুমি খেয়ে নাও। ওগো, তুমি একটু বিশ্রাম নাও, কাল থেকে তো ঘুমাওনি। এখন তো ঘুমানোর সময় না, কখন কোন দিক থেকে কোন বিপদ আসে বলা যায় না। আর কি করে ঘুমাই বলো? এমন এক দুর্যোগে গ্রামের মানুষগুলোকে সাহায্য করতে পারলাম না। হে আমাদের কেমন শাস্তি দিলেন! কেঁদো না নীলা, সব ঠিক হয়ে যাবে। নীলা দেখো, ওই দূরে একটা শুকনো জায়গা দেখা যাচ্ছে। আরে তাই তো, তাড়াতাড়ি চলো। তুমি সব গুছিয়ে নাও, আমরা ওখানেই নামবো। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা ওখানেই থাকবো যতক্ষণ না সাহায্যের জন্য কোনো লোক আসে। তুমি এই বাড়িটি বানিয়ে ভালোই করেছো, এখানে আমাদের থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না।
শুধু ভেলা বানালে তো মাথার উপরে একটা ছাদও থাকতো না। সকালবেলায় নদীর ধারে ছোট্ট একটি গ্রামে চারপাশে পাখির ডাক, গরুর গলায় ঘণ্টার শব্দ আর গ্রামের বাজারের দিক থেকে আসা কলরব শোনা যাচ্ছে। কুমু নামের 14 বছরের একটি মেয়ে তার ছোট্ট কুঁড়ে ঘরে বসে তার অসুস্থ বাবা শঙ্করকে দেখাশোনা করছে। শঙ্কর মশাই খাটের উপর শুয়ে কাশছেন, তার খুব জ্বর। বাবা, তোমার কি আগের চেয়ে কিছুটা ভালো লাগছে? আমার আর খারাপ লাগা, অসুস্থ হয়ে পড়ে আছি, তোর জন্য কিছুই করতে পারছি না। ভেবেছিলাম এবার তোর জন্য একটা ইলিশ নিয়ে আসবো, কিন্তু শরীরটা এত খারাপ হয়েছে যে মা। ও বাবা, আগে তুমি সুস্থ হও, ইলিশ তো সবসময় পাওয়া যাবে। তোমার সুস্থতার চেয়ে বড় কিছুই নেই আমার কাছে। কুমু বাবার দিকে তাকায়। বাবার মলিন চেহারাটা দেখে তার বুকের ভিতর হাহাকার করে ওঠে। বাবা ছাড়া আর কেউই যে নেই তার। সে মনে মনে ঠিক করে যে সে যে করেই হোক তাকে সংসারের দায়িত্ব নিতে হবে। বাবাকে এই শরীরে কাজ করতে দেওয়া যাবে না। সে ঘরের বাইরে এসে চারপাশের দিকে তাকিয়ে থাকে। কুমু গ্রামের মধ্যে হেঁটে যায় কাজের সন্ধানে। তার মাথার উপরে প্রখর রোদ আর পায়ের নিচে উত্তপ্ত মাটি। সে এক বাড়ির থেকে অন্য বাড়িতে কাজের জন্য যাচ্ছিল, কিন্তু কেউ তাকে কাজ দিতে পারছিল না। আহারে, তোমার কথা শুনে খারাপই লাগছে গো মেয়ে, কিন্তু আমি তোমার কাজ দিতে পারবো না। আমার নিজেই তো নুন আনতে পান্তা ফুরায়। আহা, তোর বাবার কথা শুনে খুব দুঃখ লাগছে, কিন্তু বাসা আমার বাড়িতে কোনো কাজের মেয়ে লাগবে না এখন। আমি তোমার রান্না করে দেব কাকি, কটা পয়সা দিও, নয়তো একবেলার খাবার দিও। না না, আমার রান্নার লোকও লাগবে না, তুই যা তো দেখি মেয়ে। কুমু হতাশ হয়ে পড়ে। কোথাও কোনো কাজের জোগাড় সে করতে পারেনি, কিন্তু সে হাল ছাড়ে না। সে গ্রামের নদীর ধারে যেয়ে বসে থাকে। এমন সময় তার বন্ধু রিনা এবং মানিক সেখানে চলে আসে। কিরে কুমু, কি হয়েছে? এত মনমরা হয়ে বসে আছিস কেন? বাবার শরীরটা খুব খারাপ, আর আমি কোথাও কোনো কাজ পাচ্ছি না। এতদিন তো বাবাই সংসারের সব সামলেছে, এখন আমি কি করব? দুটো মানুষের পেট কি করে চলবে? এখন তো ইলিশ মাছের খুব চাহিদা বাজারে। তুই যদি করতে পারিস তাহলে তো বাজারে বিক্রি করতে পারবি, কিছু টাকাও তো আসবে। কি যে বলিস মানিক, আমি কি করে ইলিশ ধরবো? মাছ ধরতে হলে তো বড়দের সাহায্য লাগবে, কে সাহায্য করবে আমায়? ঠিক আছে, তোরা থাক, আমি যাই এখন। দেখি কিছু শাক পাতা পেলে বাড়ি ফিরে রান্না করতে হবে। কুমু মাঠের দিকে যায়, সেখানে কিছু গাছ টাছ আছে।
পাশের যে দেখছি কিছু আলু গাছ রয়েছে, দেখি তো আলু হয়েছে কিনা, পুড়িয়ে খাবো। সেখান থেকে সে বেশ কিছু আলু তোলে। তারপর এক অদ্ভুত ঘটনা ঘটে। এক আলু গাছ তার সামনে এসে কথা বলে ওঠে। কুমু, আমি তোমাকে সাহায্য করতে পারি ছোট্ট মেয়ে। এ কি, তুমি তো একটা গাছ, তুমি কথা বলছো কি করে? হ্যাঁ, আমি আলু গাছ, কিন্তু আমরা সবাই শুনতে পাই। আমি জানি তুমি অনেক কষ্টে আছো। আমি তোমাকে কিছু উপায় বলে দিতে পারি, যা করলে তুমি সংসারের হাল ধরতে পারবে, তোমার সমস্যা দূর হয়ে যাবে। কিভাবে আলু গাছ? তার জন্য আমাকে কি করতে হবে? তুমি তো পোড়া আলু খুবই পছন্দ করো, তাই না? সেটাকেই কাজে লাগাও কুমু। পোড়া আলু আর নুন মরিচ দিয়ে মাখিয়ে পুরি বানাও। আমার থেকে কেউ কিনবে এটা? অবশ্যই কিনবে। তুমি এখান থেকে আলু নিয়ে যাও আর কাজে লেগে পড়ো। ধীরে ধীরে নিজের ছোট্ট একটা দোকান দাও, দেখবে তোমার দোকান থেকে অনেকেই কিনতে আসবে, এবং সেই টাকা দিয়ে তুমি বাবার চিকিৎসা, সংসারের খরচ এবং তোমার প্রিয় ইলিশ মাছও কিনতে পারবে। কুমু তারপর তার বাড়ি ফিরে আসে। সে আলু গাছের পরামর্শগুলো বারবার ভাবে এবং কিভাবে শুরু করবে সেই চিন্তা করতে থাকে। কিছুদিন পরের কথা। কুমু এক মনে কাজ শুরু করে দিয়েছে। সে পুরি বানিয়ে তার সাথে পোড়া আলু, নুন আর শুকনো লঙ্কা মাখিয়ে দোকান সাজায়। গ্রামের মানুষজন প্রথমে অবাক হয়, কিন্তু তারপর কৌতূহল নিয়ে তার দোকানে আসে। আর যে একবার খেয়েছে সে বারবার আসছে। কিরে কুমু, এই জিনিস বানাবার বুদ্ধি পেলি কোথায়? আলু গাছে আমাকে এই বুদ্ধি দিয়েছে। সত্যি নাকি? তুই তো দেখছি ভালো গল্প করিস। দেখি তো দে, যেহেতু আলু নিজেই এই বুদ্ধি দিয়েছে, তাহলে তো পুরি আর বোর আলু অবশ্যই চোখে দেখতে হয়। এই নাও কাকু, একবার খেয়েই দেখো। প্রথম দিকে কুমু মাটিতে পাটি বিছিয়ে তার উপর চুলা পেতে কাজ করত। ক্রমশই কুমুর দোকান জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ তার দোকানে এসে পোড়া আলু আর পুরি কিনতে শুরু করে। কুমুর দোকানে একদিন গ্রামের প্রধানের ছেলে রঞ্জন আসে। সে খুবই মেধাবী এবং শহরে পড়াশোনা করে। কুমু, তুমি তো সত্যি বুদ্ধিমতী মেয়ে। গ্রামে এসেই তোমার নাম ডাক শুনে এই পুরি আর আলু পোড়া খাওয়ার লোভ আর সামলাতে পারিনি, তাই চলে এলাম। তোমার এই নতুন উদ্বোধন গ্রামের মানুষ খুব পছন্দ করেছে। ধন্যবাদ রঞ্জন দা, আমি শুধু চেষ্টা করছি যাতে আমার বাবার পাশে দাঁড়াতে পারি, আমাদের সংসারটা যাতে ভালোভাবে চলে, সেই সাথে গ্রামের মানুষকেও কিছুটা খুশি করতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। আজ আসি কুমু, তোমার কাজে যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো কিন্তু। ঠিক আছে দাদা। কিছুদিনের মধ্যে কুমুর দোকান থেকে বেশ ভালো আয় হতে থাকে। এবার সে তার প্রিয় ইলিশ মাছ কিনে আনে বাজার থেকে এবং তার দোকানে নতুনভাবে ইলিশ ভাপাও বানাতে শুরু করে। গ্রামের মানুষজন কুমুর এই অসাধারণ ব্যবসা এবং তার বুদ্ধিমত্তার জন্য তার প্রশংসা করতে থাকে। আরে কুমু, তুই আমাদের গ্রামের গর্ব, বুঝলি? এইটুকু বয়সে তুই দেখিয়ে দিলি ইচ্ছা শক্তির চেয়ে আর বড় কিছুই নেই। সবই আলুর জন্য আর তোমাদের জন্য হয়েছে। আলু গাছ আমায় সাহায্য করেছে, আর তোমরা যদি পাশে না থাকতে তবে কি আমি পারতাম বলো?
আমরা সব সময় তোমার পাশে আছি। তোমার খাবারের যা স্বাদ, পাশে না থেকে উপায় কি? এমন ইলিশ বাবা কার কাছে রাখতে শিখেছিস কুমু? এমনভাবে প্রতিদিন অনেক গ্রাহক কুমুর দোকানে আসতে থাকে। কুমু তার দোকানে ব্যস্ত সময় পার করতে থাকে। এর মধ্যে সে তার বাবাকে সুস্থ করে তুলেছে এবং তাদের সংসার এখন আনন্দে ভরে উঠেছে। আমি তোকে নিয়ে গর্বিত মা। তুই একা একা এত বড় দোকানটা কিভাবে দাঁড় করিয়েছিস? জীবনে আরো উন্নতি কর মা। সবই হয়েছে আলু গাছের জন্য বাবা। জানো, আমার পোড়া আলুই আমার পথ দেখিয়েছে। বাবা ইলিশ ভাপা খাবে? এখন তুমি রোজ চাইলে রোজই ইলিশ ভাপা খেতে পারবে। আনন্দে শঙ্কর মশাই তার চোখের জল ধরে রাখতে পারেনি। তিনি মেয়েকে জড়িয়ে ধরেন এবং অনেক আশীর্বাদ দেন। এভাবে পোড়া আলু আর ইলিশ ভাবার জন্য আমাদের ছোট্ট কুমু গ্রামের সকলের মনে নিজের জায়গা করে নেয় এবং সকলেই তার প্রশংসায় মেতে ওঠে। আমাদেরও কুমুর মতোই কোনো কাজে হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করে যেতে হবে। ইচ্ছাশক্তি ও পরিশ্রমই একদিন সাফল্য এনে দেবে। বৃষ্টির দিনে রুমা জানালায় বসে বাইরে তাকিয়ে আছে। তার খুব মন খারাপ। সে কোথাও বের হতেও পারছে না, বন্ধুদের সঙ্গে দেখাও হচ্ছে না, খেলতেও পারছে না সবার সাথে। তাই রুমার মনটা খারাপ। কি গো বুবু, মন খারাপ কেন? আজ কিন্তু হাঁস রান্না হইব, জানো সেটা? সত্যি দাদি, হাঁস রান্না হবে? হ্যাঁ, তোমার প্রিয় হাঁস রান্না হইবে আজকে। বিশ্বাস না হইলে উঠানে যাইয়া দেখো না, সবাই মিলে কাজ করিতেছে। তুমিও চলো দেখি বুবু, দেখবা মনটা খুশি লাগতেছে। মা মা, হাঁস রান্না হবে আজ? হ্যাঁ রে রুমা, যা দেখি তো, হাত লাগাতো, দেখি হাঁস ধরতে পারিস কিনা। এই মিলিদি, আমি আসছি, দাঁড়াও, এক্ষুনি ধরে দেব। ইস, আসলেন, দেখতে পাচ্ছিস না হাঁসটা কেমন ছোটাছুটি করছে? যেই ধরতে যাব অমনি ছুটে পালাচ্ছে। রুমাও হাঁস ধরতে যায় এবং একইভাবে হাঁসটি দৌড়ে পালানোর চেষ্টা করে। সকলে হাসিতে মেতে ওঠে। এই দিদি, হাঁস তো তোকে ভিজিয়ে দিয়েছে। দাদি দাদি দেখো, হাঁস দিদিকে ভিজিয়ে দিয়েছে। এই দেখ আমি কিভাবে যাচ্ছি, আমার সাথে আয়, চুপি চুপি পা টিপ টিপ করে আয়। পল্টু আর রূপা পা টিপে টিপে হাঁসের পিছনে যেয়ে খবাস করে হাঁসটি ধরে ফেলে। ধরেছি ধরেছি, এই জলদি ওকে খাঁচায় রেখে দে দিদি, যা দুষ্টু হাঁস আবার পালাবে। দাদি, এই সব মশলা আজকে রান্নায় দেয়া হবে? হ্যাঁ রে বুবু, সব মশলার নাম কইতে পারবা তুমি? এ বাবা, কি বলছো? এত মশলার নাম জানবো কি করে? তাহলে তো মশলা দিয়ে হাঁস অনেক মজার হবে, তাই না? হ্যাঁ রে বোকা, মশলা খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। আর এই যে গোটা রসুনটা দেখছিস, এটা হাঁসের মাঝে গুলে এমন স্বাদ হবে, তোমাদের আনন্দে মশলাও যেন আরো সুস্বাদু হইয়া উঠবা, দেখো। এই যে তোমরা তো দেখছি ভীষণ ব্যস্ত, তাও দেখি আমি একটু সাহায্য করে দিই। আগের বারে কি করেছিলে মনে আছে ঠাকুরপো? মশলা বাটতে গিয়ে সব উল্টে ফেলে দিয়েছিলে। হ্যাঁ, কাকু ডোঁড়া ধরতে যায়,
অমনি মশলা ছিটকে পড়ে যায়। এই এই হচ্ছেটা কি? কাকাকে নিয়ে মস্করা করছিস? সত্যিই তো বলছি কাকু, তার চেয়ে তুমি আমার মতো বসে থাকো, মা রাঁধছে তাই দেখো। না বৌদি, এবার আর উল্টে বলবে না। দেখো, কিছু একটা তো করতে হবে, না হলে আর আনন্দ কোথায়? আচ্ছা নাও, করো। এই যা। আগেই বলেছিলাম বউ, এই হতচ্ছাড়াকে দিও না, একে দিয়ে হবে না। এই এই তুই দূরে যা, যা যা দূরে যা। এমন করছো কেন মা? চেষ্টা তো করলাম। ঠিকই তো, আমার কাকাকে বকছো কেন? ইস, কাকার সাত গ্রেড এসেছে দেখো বউ, দেখো দেখো। মা, একটা কথা শোনো। কি মা, বলো। আমি শিলাকে দাওয়াত দেব, আমাদের সাথে খাবে। ও মা, এ আবার জিজ্ঞাসা করার কি আছে? যার চুল টুল আঁচড়ে ওদের বাড়িতে গিয়ে শিলাকে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা। কে? আমি রে। ও মা, এই বর্ষা বাদলার দিনে তুই এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিলা, তোকে নিয়ে যেতে এসেছি, তৈরি হয়ে নে, তারপর বের হ। চল আমার সাথে, আমাদের বাড়িতে আজ হাঁস রান্না হচ্ছে। কি বলছিস আসলে? হে তো দারুণ ব্যাপার। চল চল চল, আমি যাচ্ছি। দেখেছো, সকলে মিলে একসাথে রান্না করলে সেটা কত মজা হয়, কত আনন্দ হয়। হ্যাঁ, এই বৃষ্টির দিনে এই মজা আর কোথাও নেই। বাসায় খুব মন খারাপ হচ্ছিল জানিস, এই জন্যই তো তোকে নিয়ে এলাম। আহ, কি ঘ্রাণ ছড়াচ্ছে। মা, ও মা, আর কতক্ষণ লাগবে? খিদে পেয়ে গেছে তো। এই তো হয়ে এসেছে, তোরা হাত মুখ ধুয়ে আয় দেখি। এই বৃষ্টির দিনে আমাদের হাঁস রান্না কত মজা হলো বলো দাদু ভাইরা, তাই না? হ্যাঁ গো দাদি, প্রিয়জনেদের সাথে থাকলে মন খারাপটা সবসময় আনন্দময় হয়ে ওঠে। এই দিদি, দেখ দেখ, গোটা রসুন পেয়েছি, খাবি? আমাকে দে। না, দেব না, আমি একাই খেয়ে ফেলবো। মা দেখছো, পল্টুটা কি পাজি হয়েছে। ও শিলা, রান্না বুঝি ভালো হয়নি মা? দারুণ হয়েছে কাকিমা, দেখো সব শেষ করে ফেলেছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত মজার একটা রান্না খাওয়ার জন্য, আর বিকেলটা এত সুন্দর করে দেওয়ার জন্য। আরে বুবু, অমন করে বলছিস কি? তুই এসেছিস, আমাদেরও তো ভালো লাগছে। আমারও ভালো লাগছে না, শিলা দিয়ে অনেক মজার মজার গল্প করে। তোর ভালো লাগছে? আমি তো জানতাম তুই আমার সুই চোখে সহ্য করতে পারিস নে। মাঝে মাঝে পারি। এরই মাঝে বৃষ্টি থেমে গেছে। মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে। সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে আছে। একটা রংধনু দেখা যাচ্ছে। দেখো রুমা দাদু ভাই, রামধনু উঠেছে। আমাদের ভালোবাসার রঙও এমনই রঙিন। হ্যাঁ দাদি, সত্যি আজকে দিনটা আমাদের জন্য খুব সুন্দর। তুমি ঘর থেকে বের না করে আনলে এত সুন্দর একটা দিন উপভোগ করতে পারতাম না। প্রিয়জনদের সাথে থাকলে মন খারাপের সময়টাও আনন্দঘন হয়ে ওঠে, বুঝলি?
এমনভাবে আমাদের সকলের ক্ষেত্রেই আমরা সবাই মিলে থাকলে, প্রিয়জনের সাথে থাকলে যে কোনো সময়ে আমাদের মুহূর্ত আনন্দময় হয়ে উঠবে।